বরগুনা জেলাতে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত সহ অন্যান্য যে অপরাধে আছেন তাদের বিরুদ্ধে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। নিয়মিত আমরা মাদক অভিযান করছি এবং আরেকটি অপরাধ আছে যেটি আপনাদের জানা, যে আপনার অটো ছিনতাই করে ব্যাটারি বিক্রি করে অথবা অনেক সময় অটো বিক্রি করে দেয় এবং কখনো কখনো যদি বাধা সৃষ্টি করে তাহলে যে অটো ড্রাইভারকে হত্যা করে অটো ছিনতাই করে নেয়। তো আমাদের কাছে একটি ইনফরমেশন ছিল যে সদর থানার 4 নম্বর ইউপির কেওড়াবুনিয়া যে ইউনিয়নের নাম, সেই ইউনিয়নের একটি গ্রাম আছে আপনার আদাবাড়িয়া গ্রামের নাম। সেই আদাবাড়িয়ার একটি প্রত্যন্ত এলাকায় একটি কুঁড়ে ঘরের মতো ঘর আছে, সেইখানে একটি ছিনতাইকৃত অথবা চুরিকৃত একটি অটোরিকশা আছে। তো সেই অটোরিকশার সন্ধানে আমরা ওইখানে যাই, কারণ আমাদের কয়েকটি ঘটনা ঘটেছে, অটো চুরি হয়েছে এবং আপনার একটি অটোকে কেন্দ্র করে, অটো চুরিকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ডের ঘটনাও আছে পাথরঘাটায়। তো এটি আমাদের কনসার্ন ছিল যে অটো উদ্ধার করা এবং ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা, এটিও আমাদের একটি কনসার্ন ছিল। যার দরুন আমরা সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের একটি চৌকস টিম প্রেরণ করি। ওইখানে গিয়ে আমরা একটি অটো পাই, যে অটো তারা দাবি করে যে আমাদের নিজেদের কেনা, এবং যখন কাগজপত্র চাই যে কোথা থেকে কিনেছেন বা কোথা থেকে বানিয়েছেন, তখন তারা একটি কাগজ আমাদের কাছে উপস্থাপন করে যেটি ঢাকা থেকে ক্রয়কৃত এমন একটি রসিদ আমাদের দেখায়। তো আমাদের তখনই সন্দেহ হয় যে বরগুনার একটি অটো যদি গাড়ি হতো, দামি কোনো গাড়ি হতো, প্রাইভেট কার হতো, তাহলে আমরা বিশ্বাস করতাম ঢাকার কোনো শোরুম থেকে হয়তো কেনা হতে পারে। তো মানে অটো তো লোকালি বানানো হয়, তো ঢাকার যখন পেপার দেখায় তখন আমাদের মনে হয় যে এটা ফেক। তখন আমরা যখন আরও জিজ্ঞাসাবাদ করে আমরা একটু ট্রাই করি যে অটোর মানে আর কোনো পার্টস আছে কিনা, ব্যাটারি আছে কিনা। তা ওই যে মানে অটোটি পড়েছিল ঘরের বাইরে, অর্থাৎ একটি লুকানো ছিল। তখন আমরা অটোটি যখন তারা সদুত্তর দিতে পারে না, অটোর কাগজপত্রের বিষয়ে সদুত্তর দিতে পারে না, তখন আমরা বলি যে আমরা আপনাদের ঘরটি সার্চ করব। তারা আপত্তি করছিল। ঘর হচ্ছে কুঁড়ে ঘরের মতো, একেবারে ভাঙাচোরা একটি ঘর। তো তখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করে আমরা একটু অবাক হই। ঘরটি হচ্ছে একেবারেই পুরাতন ভাঙাচোরা কুঁড়ে ঘর, যেটা আমি বারবার বলছি। তার মধ্যে একটি নতুন আলমারি, স্টিলের আলমারি, ওই আলমারির সঙ্গে ওই ঘর কন্ট্রাস্ট করে, অর্থাৎ ওই ঘরের মধ্যে ওই আলমারি এক্সপেক্ট করা যায় না। তখন আমাদের আরও সন্দেহ ঘনীভূত হয়। আমরা যদিও ঘরের মধ্যে ব্যাটারি বা অন্য কিছু পাই না, কিন্তু ওই আলমারি খুলতে বলি তখন ওই বাড়ির যে পুরুষ কর্তা ছিল কৌশলে সে পালিয়ে যায়। তখন যিনি মহিলা ছিলেন খাদিজা, ওনাকে বলে যে আপনি আলমারি খুলেন, আমরা আলমারিটা চেক করব, ভিতরে কী আছে দেখব। উনি বারবার ডিনাই করেন। একটি সময় যখন আমরা লোকজনকে, আশপাশে যারা জনপ্রতিনিধি আছে, মেম্বার আছে, ওনাদেরকে ডেকে নিয়ে আসি, পার্শ্ববর্তী যারা মানে আপনার মসজিদের ইমাম বা অন্যান্য যারা আছেন, ওনাদেরকে ডেকে নিয়ে এসে যখন আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা বারবার যখন প্রেশার ক্রিয়েট করি বা রিকোয়েস্ট করি, তখন একটি সময় বলেন যে এটি আমার না। খাদিজা বলেন যে এটি আমার বোনের আলমারি। তো আমরা বললাম যে আপনার বোনের আলমারি এখানে থাকবে কেন? উনি কোনো সদুত্তর দিতে পারেন না। তখন আমরা বলি যে আপনার বোনকে নিয়ে আসেন। উনি তারপর অ্যাভয়েড করে যে আমার বোন নেই। পরে আশপাশের লোকজন আমাদেরকে নিশ্চিত করে যে ওনার বোনের বাসা বেশি দূরে না, 5 মিনিটের ডিস্টেন্স, অর্থাৎ এই বাড়ি থেকে ওনার বোনের বাড়ি 5 মিনিটের ব্যবধানে। তখন আমরা আমাদের ফোর্স অফিসারকে নিয়ে ওনার বোনের বাড়িতে পাঠাই। ওনার বোনের বাড়িতে যখন আমরা যাই তখন আমরা ওনার বোনকে পাই, কিন্তু ওই একইভাবে তার হাজব্যান্ডকে আমরা মানে অ্যারেস্ট করতে পারি না। আমাদের আমাদের উপস্থিতি টের পেয়ে উনি পালিয়ে যান, পূর্বেই পালিয়ে যান। তো পরে ওনার বোনকে নিয়ে আসি, অর্থাৎ খাদিজার বোন মরিয়মকে নিয়ে আসি এবং চাবি সহ নিয়ে আসি। ওনাকে বলি আপনার আলমারি খুলতে হবে, চাবি নিয়ে চলেন। কিন্তু এখানে একটি টুইস্ট আছে যে বাড়িতে যার আলমারি, অর্থাৎ এই যে মোসাম্মদ মরিয়ম, যার আলমারি খাদিজার বাড়িতে আছে, মরিয়মের হাজব্যান্ডের বাড়িটা হচ্ছে আপনার ব্রিক বিল্ড, আপনার কনস্ট্রাক্টেড, মানে ইটের বাড়ি। আর এই বাড়িটা হচ্ছে কুঁড়ে ঘর, অর্থাৎ বড় বোনের বাড়িটা বিল্ডিং, সেই বাড়িতে আলমারি না রেখে আলমারি রেখেছে হচ্ছে যে বাড়িটা কুঁড়ে ঘর, একদম ভাঙাচোরা বাড়ি, যেখানে মানুষ সন্দেহ করবে না, সেই বাড়িতে। তো ওনার চাবি নিয়ে আসার পরে আমরা আলমারি খুলতে বলি। আলমারি খুলবার পরে আমরা ওই একটি ড্রয়ারে এই স্বর্ণালঙ্কারগুলি পাই। তারপরে ড্রয়ার খুলতে চায় না, অনেক পিটাপিটি করে, অনেক প্রেশার ক্রিয়েট করে, রিকোয়েস্ট করে ড্রয়ার খোলানো হয়। তখন এই স্বর্ণালঙ্কারগুলি পাই। প্রথমে যখন বলি যে এগুলির মানি রিসিট দেন বা এগুলি কোত্থেকে পেয়েছেন,
ওই আগের মতোই কোনো সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে নিচের দিকে যা একটি ড্রয়ার থাকে আলমারির নিচের অংশে সিন্দুকের মতো, ওটিও খুলবার জন্য রিকোয়েস্ট করি, তখন অনেক সময় নিয়ে পরে খুলতে বাধ্য হন। খুলবার পরে এই টাকাগুলি পাই 9,30,000, মানে প্লাস মাইনাস 9 লক্ষ টাকা আমরা পাই, 9,30,000 টাকা পাই। এই টাকার যখন আমরা বলি যে আপনাদের এতগুলি টাকা এখানে কেন, আপনার নিজের বাড়ি তো বিল্ডিং, উনি কোনো সদুত্তর দিতে পারেন না, উনি আমতা করেন। তখন আমরা ওনার হাজব্যান্ডের নাম, এনআইডি এগুলি সংগ্রহ করে নিয়ে এসে ওই জায়গায় বসেই আমরা তার হাজব্যান্ডের পরিচয়, এনআইডি কার্ড, অন্য তথ্য আমরা সংগ্রহ করে দেখি যে তার হাজব্যান্ডের পেশা হচ্ছে সিএনজি চালক, ঢাকাতে সিএনজি চালায়, নাম ইব্রাহিম, এবং ওনার নামে চুরি মামলা আছে ঢাকাতে, মাদকের মামলা আছে, এবং মলম দিয়ে মানুষকে যে অজ্ঞান পার্টির যে কাজ করে সদস্য হিসেবে, এইরকম মামলা আছে। 3টি থানায় 3টি মামলা আছে। তখন আমরা কনফার্ম হই যে আসলে এটি একটি চক্রের, হয়তো মানে সংঘবদ্ধ চক্রের বড় একটি সদস্য ইব্রাহিম ঢাকায় অনেক সময় এয়ারপোর্টে আমাদের বিদেশ থেকে যাত্রীরা আসেন, তাদেরকে সিএনজিতে করে ভোর রাতে পৌঁছে দিতে গিয়ে কিন্তু ছিনতাই করে। অনেক সময় আমাদের সিএনজি চালকরা, অটো চালকরা এরকম ছিনতাই করে। তো এটি হতে পারে যে কোনো একজন বিদেশ থেকে আসা যাত্রীর স্বর্ণালঙ্কার হতে পারে। আর টাকা এমন হতে পারে, যেহেতু অজ্ঞান পার্টির সদস্য, যাত্রীদের রাতে ক্যারি করবার সময় অজ্ঞান করে এই টাকাগুলি তার টাকা হতে পারে। যেহেতু তার বিরুদ্ধে 3টি মামলা আমরা আপাতত পেয়েছি, আরও মামলা থাকতে পারে, আমরা খোঁজ করছি। তো ইব্রাহিম পালিয়ে গিয়েছে, আমরা খোঁজ নিয়েছি, ঢাকা চলে গিয়েছে। আমরা ইব্রাহিমকে এবং ইব্রাহিমের সঙ্গে যারা সম্পৃক্ত আছে, যারা সদস্য আছে, ইব্রাহিমকে গ্রেপ্তার করে যদি আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি, এবং করবার পরে ইব্রাহিমের যারা অ্যাসোসিয়েট আছে, এই সংঘবদ্ধ চক্রের যারা সদস্য, তাদেরকে আমরা গ্রেপ্তার করলে আমরা অনেক কিছু পেতে পারি। অর্থাৎ এই সংঘবদ্ধ চক্র যখন আপনার ছিনতাই করে অথবা চুরি করে, তখন যদি কেউ শক্তভাবে বাধা দেয়, যিনি ক্ষতিগ্রস্ত ভিকটিম, তখন কিন্তু তারা খুন করতেও দ্বিধা করে না। তো এরকম ঘটনা আমি যখন ঢাকাতে পিবিআইতে ছিলাম, কাজ করেছি, তখন কেরানীগঞ্জ, সাভার এই এলাকায় দেখেছি প্রচুর, যে অটো কেড়ে নিয়ে যায় এবং মানে যিনি অটো মালিক তাকে খুন করে রেখে চলে যায়। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের পাথরঘাটার এরকম একটি ঘটনা আছে। তো আমরা যদি এই সংঘবদ্ধ চক্র পুরো চক্রকে আমাদের আইনের আওতায় আনতে পারি, জিজ্ঞাসাবাদ করতে পারি, তাহলে পিছনে হয়তো অনেক রহস্য বেড়ে আসবে। কোথায় চুরি করেছে বা কোথায় ডাকাতি করেছে বা অন্য কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা, তারপরে এই ছিনতাইকৃত বা চুরিকৃত অটোগুলি কোথায় বিক্রি করে, ব্যাটারিগুলি কোথায় বিক্রি করে, এরকম একটি পুরো চক্রের সন্ধান আমরা পেতে পারি। আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা পুরো চক্রকে বের করব এবং আইনের আওতায় আনতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। স্যার, যে 2 জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, পাশাপাশি জব্দকৃত বা উদ্ধারকৃত এই স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা এখন কী করা হবে? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে চুরির ঘটনা, যেহেতু আমরা একটি চোরাই অটো পেয়েছি, আমরা তো চোরাই অটো এটি কনফার্ম করে বলতে পারছি, যেহেতু কোনো কাগজ নেই। এটি চোরাই অটো থাকবার কারণে আমরা চুরির ধারা সংযোজন করে, প্লাস হচ্ছে আপনার চোরাই মালামাল যদি কেউ হেফাজতে রাখে, তারপরে চোরাই মালামাল যদি কেউ ক্রয় বিক্রয় করে, প্রত্যেকটি কিন্তু অপরাধ। একটা হচ্ছে চুরি করা, চোরাই মালামাল ক্রয় বিক্রয় করা, অথবা নিজ হেফাজতে রাখা। আমরা এই 3টি বিষয়কেই মাথায় নিয়ে আমরা একটি মামলা রুজু করেছি। সেই মামলায় এই যে টাকা এবং স্বর্ণালঙ্কার এগুলি জব্দ দেখিয়েছি, মানে একদম ফর্মালি জব্দ করে ওই মামলার আলামত হিসেবে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব।